আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। এই বিভাগে আমরা আপনাদের ল্যান্ড সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের ল্যান্ড সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। দয়া করে প্রশ্ন করার সময় আপনার নাম ঠিকানা জেলা সহকারে উল্লেখ করবেন। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ ফজলুর রহমান সাহেব। আপনি জানতে চেয়েছেন বায়া দলিল কি। আসলে বায়া দলিলেরই একটা বিভিন্ন প্রকারের মধ্যে, যেমন মানুষ বিভিন্নভাবে এই কথাটাকে ব্যবহার করে। ধরেন আপনি একটা লোকের কাছ থেকে জমি কিনছেন, এখানে সর্বশেষ যে দলিলটা হবে এটা হলো আপনার মূল দলিল। অথচ এই ব্যক্তিও বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে দলিল হয়তো জমি কিনছে, এর পূর্বে একজন আরেকজনের কাছ থেকে কিনছে, একজন আরেকজনের কাছ থেকে কিনছে, পর্যায়ক্রমে পিছনে যদি একটা দুইটা তিনটা আরও দলিল থাকে, আপনার মূল দলিলের আগে যে দলিলগুলো হয়েছে এটাকে বলে ভায়া দলিল। এটা কোনো সময় একটা দুইটা তিনটা চারটা পাঁচটাও থাকতে পারে, আবার কোনো সময় নাও থাকতে পারে। একজনের পৈতৃক সম্পত্তি, শুধু আপনি নিজে দলিল করে এটা কিনে নিয়েছেন, তখন আর এর পিছনে কোনো বায়া দলিল নাই। অর্থাৎ বায়া দলিল এরকম না যে সব জমির ক্ষেত্রে থাকতেই হবে। কোনো জমির ক্ষেত্রে অনেক সময় থাকবে, কোনো সময়ের ক্ষেত্রে থাকবেও না। কোনোটাতে দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটাও থাকবে, আবার কোনোটাতে একটাও থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো জাবেদ। উনি নরসিংদী থেকে জিজ্ঞাসা করছেন যে ফুট স্কেলের সুতার মান 10 ফুট, একটা সুতার মান 10 ফুট, তাহলে মাঝের হিসাবগুলো কিভাবে বুঝবো? অর্থাৎ ফুট স্কেল দিয়ে আমরা যখন মাপতে যাই তখন এক একটা সুতার মান আমরা বলছি যে 10 ফুট করে আপনি পাবেন। এখন মাঝের হিসাবগুলো একটু আনুমান নির্ভর, এটাকে আপনি একটু আনুমানিক করে একটু ধারণাটা নিতে হবে। যেমন মাঝে একবারে মাঝামাঝি পড়লে আপনি 5 ফিট বললেন, একটু সামনে বেশির দিকে বাড়লে হয়তো 6, 7, 8, 9 কিছু বলতে পারবেন, একটু পিছনে হইলে আপনি এটারে 3, 4, 5 এরকম বিভিন্নভাবে বলতে, একটু আনুমান নির্ভর। এই আনুমান নির্ভর হওয়ার কারণেই মূলত সার্ভেয়ারে 1 লিং 2 লিং 1 ফিট 2 ফিট 3 ফিটের এরকম পার্থক্য হয়ে যায়। এই জন্য ওই পয়েন্টগুলো আপনাকে আনুমানিক করে বলা ছাড়া আর কোনো প্রসেস পদ্ধতি থাকবে না। এটার আপনি অ্যাকুরেটে পৌঁছার জন্য ম্যাগনিফাই গ্লাস ধরে, যত ভালো একটু ম্যাগনিফাই গ্লাস ধরে বড় বড় করে একটু দেখতে পারবেন, তখন আপনি অনেকটা অ্যাকুরেটের কাছাকাছি পৌঁছতে পারবেন। কিন্তু কেউ আপনাকে এই কথা বলবে না যে এই জিনিসটা একবারে শতভাগ অ্যাকুরেট হবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি আদিল আহমেদ সাহেব, রাজশাহী থেকে। আপনি জানতে চেয়েছেন পিতা মারা যাওয়ার পর 2 ভাই বোন মালিক ছিল, পরবর্তীতে রেকর্ড শুধু ভাইয়ের নামে হয়, ভাই পুরো সম্পত্তি বিক্রি করতে চায়, কোনো সমস্যা হবে কি না? অর্থাৎ বাবার সম্পত্তি তার ছেলে মেয়ে 2 জনই মালিক ছিল, কিন্তু পরবর্তীতে রেকর্ডটা কোনো কারণে, যাই হোক ওই কারণে আপনারাই বুঝেন, ওটা তো আর এখানে লেখেন নাই, ভাই তার নামে রেকর্ডটা করাই নিছে। এখন এই রেকর্ডটা হওয়ার সময় কিন্তু একটা দলিল দরকার, অর্থাৎ ওয়ারিশান সার্টিফিকেট দরকার। এটা কোনোভাবে আপনি ধরে নিতে হবে ওই বোনকে হেডেন রেখে, অর্থাৎ না দেখাইয়া, ওয়ারিশ না দেখাইয়া অবশ্যই রেকর্ডটা করাইছি। যার কারণে এই রেকর্ডটাকে আমরা শতভাগ সঠিক বলবো না। ওই বোনের নামে যে সম্পত্তি ছিল, ওই বোন যখন এই রেকর্ডের বিরুদ্ধে মিসকেস করবে তখন একসময় তার সম্পত্তিটা ফেরত দিতেই হবে। আর ভাই যদি এখন কাউকে পুরো সম্পত্তিটা দলিল করে দিতে চায়, এই দলিলটা কিন্তু আদৌ সঠিক হবে না। একসময় ওই বোন তার সম্পত্তির জন্য বিভিন্নভাবে মামলা করে এটা ফেরত নিতেই পারে, তখন ভাই কিন্তু পুরো সম্পত্তি, যদিও এই রেকর্ডটা হয়েছে, কিন্তু এই রেকর্ডই তো সর্বশেষ না। এই রেকর্ডের ভিত্তিতেই আপনি যে একবারে শতভাগ মালিকানা এটাই বলা যাবে না। ল্যান্ডের সবসময় একটা চেইন অফ কমান্ড আছে, আমি এই রেকর্ডের ভিত্তিতে মালিক হইল, এই রেকর্ডের ভিত্তিতে কিভাবে মালিক হইলাম, এর পিছনের রেকর্ড পিছনে কার নামের, এই যাবতীয় জিনিসগুলো একটু দেখে আসতে হয়। এই জন্য ভাইয়ের কাছ থেকে যদি এখন পুরো সম্পত্তিটা কেউ এরকম দলিল করে নেয়, এটা শতভাগ সঠিক হবে বলা যায় না। এটা অবশ্যই এখানে ভাই তার যেইটুকু অংশ ওইটুকুই টিকবে, পরবর্তীতে বোনের অংশটুকু এরকম টিকবে না। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম সুজিত সরকার সাহেব। আপনি বরিশাল থেকে জিজ্ঞাসা করেছেন পরিমাপের কাজগুলো কোন দিক থেকে শুরু করব। আপনি সার্ভের কাজ করেন, জানতে চেয়েছেন যে পরিমাপের কাজগুলো, আসলে পরিমাপের কাজ বিভিন্ন রকম আছে। ধরেন স্বাভাবিক একটা চতুর্ভুজ আকৃতির জমি, ত্রিভুজ আকৃতির জমি আপনি মাপতে গেছেন, এখানে একবারে এরকম কোনো নির্দেশনা নাই যে এই দিক থেকে ওই দিক থেকে মাপতে হবে। আপনি যেই কোনো একটা দিক থেকে সুইটেবল মনে করেন, সুবিধা মনে করেন, মাপতে পারবেন। কিন্তু একটা বিষয়ের ধারণা এটা আপনি রাখবেন, যখন দেখা জরিপের কাজগুলো হয় তখন এটাকে
পর্যায়ক্রমে উত্তর দিক থেকে ধারাবাহিকভাবে করে আসার এরকম চেষ্টা করে। হ্যাঁ, আবার দেখা গেছে যে আপনি যদি কারো বাড়ি অথবা কোনো কিছু এরকম অর্থাৎ যখন একবারে অরিজিনালি জরিপের একটা কাজ হবে তখন কিন্তু এক দিকটা এরকম বজায় রেখে এরকম কাজগুলো উত্তর দিক থেকে সাধারণত করে। ধরেন একটা ট্রাভার্স স্টেশন নিয়ে ঝামেলা, উত্তর দিকেও একটা ট্রাভার্স স্টেশন আছে, দক্ষিণেও ট্রাভার্স স্টেশন আছে, সীমানা নির্ধারণের ব্যাপারে আমি কি করব? তখন অগ্রাধিকার অবশ্যই দিতে হবে উত্তর দিকটাকে, অর্থাৎ উত্তর দিক থেকে মেপে আসবে। আর যদি উত্তর দিক নিয়ে বিতর্ক থাকে, যদি সবাই মিলে মনে করেন না যদি আমাদের এখানে দক্ষিণ দিকেটা অ্যাকুরেট আছে, দক্ষিণ দিক থেকে মাপিয়ে আসতে সঠিক হয়, তখন দক্ষিণ দিকে এরকম গ্রহণযোগ্য হবে। কিন্তু স্বাভাবিকভাবে আপনি একটু ধরে রাখবেন এই জিনিসটা যে জরিপের কাজ সাধারণত উত্তর দিক থেকে এরকম শুরু হয়। হ্যাঁ, শুরু হয়েছে, কিন্তু আপনি স্বাভাবিক কোনো জমি মাপতে এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কিছুই নাই, যে কোনো একটা দিক থেকে আপনি কাজগুলো করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরও কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আব্দুল হামিদ সাহেব। আপনি লিখছেন এভাবে, পর্সায় মোট জমি ৭৮%, এক ব্যক্তি ৯ আনা ১২ গন্ডার মালিক, তাকে কতটুকু জমি দেব? অর্থাৎ এখানে পর্সার একটা সম্পত্তির কথা আপনি বন্টনের কথা বলছেন। পর্সায় মোট জমি লেখা আছে, মোট জমির কলামে লেখা আছে ৭৮%। এখন এক ব্যক্তির হিস্সা, পর্সা সম্পত্তিকে যেহেতু অংশের হিস্সা বলে, এর হিস্সাটা হলো ৯ আনা ১২ গন্ডা। এখন তাকে কতটুকু এটা অত্যন্ত সহজ একটা জিনিস, যে দেখা গেছে যে পর্সা সম্পত্তিগুলো বের করার আমাদের ধারাবাহিক কিছু ভিডিও আছে, ওগুলো একটু দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি এটা আয়ত্ত করতে পারবেন। এখন স্পেসিফিক যেটা বলছেন এটা আমি বের করে দিব, কিন্তু এটা বের করে দেওয়ার দ্বারাই আপনি সবগুলো পারবেন না। এটার কয়েকটা মৌলিক সূত্র আছে, আনা গন্ডা কড়াকান্তির সাংকেতিক চিহ্নগুলো একটু চিনতে হয়, এবং ১৬ আনার সাথে সম্পর্ক রেখে এগুলির কি সম্পর্ক, এটা যখন একটু বুঝবেন তখন আপনি যে কোনোটা বের করতে পারবেন। এই জন্য এটার উপর আমাদের কিছু টিউটোরিয়াল আছে, এগুলি একটু দেখার চেষ্টা করবেন। আনাগন্ডা কড়াকান্তির সাংকেতিক চিহ্নগুলো চিনবেন। এখানে আপনি যেভাবে বলছেন, যেহেতু আমরা যেভাবে বের করছি, আমি আপনাকে বলে দিই, যেহেতু ৯ আনা বলছেন, এখানে সবসময় ক্ষুদ্রতম অংশ যেটা এটাতে নিয়ে যেতে হয়। আমাদের এখানে গন্ডা ক্ষুদ্রতম অংশ বিদায় আমরা এখানে ৯ আনা ১২ গন্ডাকে আমরা গন্ডায় নিয়ে যাব। তো ৯ আনা ১২ গন্ডাকে গন্ডায় নেওয়ার জন্য ৯ আনাকে আমি ২০ দ্বারা গুণ করছি, ৯ আর ২০-এ গুণ করে যা হয়েছে এর সাথে আরও ১২ গন্ডা আমরা যোগ করছি, তখন আমাদের ১৯২ গন্ডা হয়েছে। ৯ আর ২০-এ গুণ করলে ১৮০, এর সাথে ১২ যোগ করি ১৯২ গন্ডা। হ্যাঁ, এখন আপনারা একটা কথা জেনে রাখতে হবে, এটা সূত্র যে ৩২০ গন্ডায় হইল ১১৬ আনা। হ্যাঁ, যেহেতু ১৬-রে ২০ দ্বারা গুণ করলে ৩২০ হয়, এই জন্য ৩২০ গন্ডায় ১১৬ আনা। এখন আমরা বের করছি ৭৮ এর, যেহেতু টোটাল সম্পত্তি ৭৮%, ৭৮ এর ৩২০ ভাগের ১৯২। তো এখন যখন ১৯২ আর ৭৮-এ গুণ করলাম, ৩২০ দিয়ে ভাগ করলাম, তখন ওই ব্যক্তির সম্পত্তিটা দেখাইতেছে ৪৬.৮০%, অর্থাৎ ৪৭% থেকে 0.20 কম। এভাবে আপনি বুঝে নিতে পারেন। আপনি এই জিনিসগুলো আমাদের টিউটোরিয়াল দেখলে ইনশাল্লাহ আয়ত্ত করতে পারবেন, ওইভাবে চেষ্টা করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরেও কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পত্রটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।